আজকে আমরা যে বিষয় সম্পর্কে জানবো তা হলো দশম শ্রেণীর বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। উপপাদ্য 17-তে বলা আছে যে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন জ্যায়ের মধ্যবিন্দু সংযোগ রেখা সহ ওই জ্যায়ের উপর লম্ব। এই উপপাদ্যটি করার আগে আমাদের জ্যা এবং বৃত্তের ব্যাস এই দুটি সম্পর্কে খুব ভালো করে ধারণা নিতে হবে। এই হচ্ছে একটি বৃত্ত যার নাম দিয়েছি আমরা হচ্ছে ABC। আমরা ছোটবেলা থেকেই জেনে আসতেছি একটা বৃত্ত যা হচ্ছে পরিধির যে কোনো, অর্থাৎ আমার যে পরিধিটা আছে যে কোনো দুইটা বিন্দু সংযোগ সরলরেখাকে আমরা বলবো হচ্ছে যে। আর একই জিনিস যখন একটা যে কোনো একটা বৃত্তের কেন্দ্র দিয়ে যায় তখন ওই জায়গাকে আমরা বলবো হচ্ছে ওই বৃত্তের ব্যাস। তাহলে এই বৃত্তের জন্য প্রথম যে জ্যায় সেটা হচ্ছে BC এবং ব্যাস সেটা হচ্ছে B। এখন কথা হচ্ছে একটা বৃত্তের মধ্যে কয়টা জ্যা থাকতে পারে অথবা কয়টা ব্যাস থাকতে পারে। এই ধরনের প্রশ্ন প্রায় সময় এমসিকিউতে আমরা দেখতে পাই। উত্তর হচ্ছে যে অসংখ্য। কারণ একটা বৃত্তের যে কোনো পরিধির দুই বিন্দু আমরা অনেকভাবে আসলে সংযুক্ত করতে পারি। একইভাবে একটা বৃত্তের ক্ষেত্রে আমরা অনেকগুলো ব্যাস অনেকভাবেই আঁকতে পারি। তাহলে বোঝাই যাচ্ছে একটা বৃত্তের জন্য যে এবং ব্যাসের সংখ্যা হবে অসংখ্য অথবা অগণিত। চলো আমরা উপপাদ্যের জন্য চিত্রটা এঁকে নিই। প্রশ্ন অনুসারে আমরা চিত্র আঁকার পরে কিছুটা এরকম চিত্র হবে। আমাদের প্রশ্নে বলাই ছিল একটা বৃত্ত নিতে হবে এবং একটি জ্যা নিতে হবে। সেই জ্যায়ের মধ্যবিন্দুর সাথে বলা হয়েছিল বৃত্তের কেন্দ্রকে সংযোগ করাতে হবে। চলো আমরা সংযোগ করে ফেলি। এখন আমাদের প্রমাণ করতে হবে এই যে OP অর্থাৎ বৃত্তের কেন্দ্র এবং জ্যায়ের যে মধ্যবিন্দু P, এই যে সংযোগ সরলরেখাটা এটা আমার BC জ্যায়ের উপর লম্ব। প্রমাণের সুবিধার্থে আমরা B এর সাথে O এবং C এর সাথে O যোগ করে দিই। আমাদের প্রমাণ করতে হবে যে OP টা BC এর উপর লম্ব। অর্থাৎ আমরা প্রথমে এই জিনিসটি লিখে নিই। OP লম্ব অর্থাৎ OP রেখাংশটা আমাদের BC এর উপর লম্ব। তাহলে এরপরে আমাদের অঙ্কনটা লিখতে হবে। অঙ্কন বলতে কোনো কিছুই না, আমরা অতিরিক্ত প্রশ্ন বহির্ভূত যে অংশটুকু আমরা এঁকেছি সেটুকু জাস্ট লিখতে হবে। আমরা কি করেছিলাম, ও এর সাথে বি এর সংযোগ করেছিলাম, বি এর সাথে ও এবং সি এর সাথে এতটুকু জিনিস লিখতে হবে যে এখানে এতটুকু গেল। তারপরে আমাদের উপপাদ্যের মূল জিনিসটি অর্থাৎ আমি যে প্রমাণ করব সেটা আসবে। তাহলে আমরা শুরুতেই প্রথমে লিখে নিব যে প্রমাণ। আচ্ছা, এখানে আমরা যখন বিও এবং সি যোগ করেছিলাম আমরা দুইটা ত্রিভুজ পেয়েছি। একটা হচ্ছে ও বিই আর একটা হচ্ছে ও সি। আমরা এই দুইটা ত্রিভুজই মূলত প্রমাণ করব। দেখে নিব যে ত্রিভুজ ও বিই এবং ত্রিভুজ ও সি ই। আচ্ছা, এই দুটো ত্রিভুজে আমাদের মূল লক্ষ্য থাকবে যে তিনটা জিনিস সমান করতে হবে। তার মধ্যে দুইটার কোণ একটা বাহু হইতে পারে অথবা দুইটা বাহু একটা কোণ হইতে পারে। আমরা জানি কি যখন দুইটা ত্রিভুজের মধ্যে তিনটি জিনিস সমান হয়
তখন আমরা ওই দুইটা ত্রিভুজকে বলতে পারি হচ্ছে সর্বসম, অর্থাৎ সব দিক থেকে সমান। সেজন্য আমাদের উদ্দেশ্য হবে এই দুইটা ত্রিভুজকে, আমরা যে দুইটা ত্রিভুজ লিখেছি সেই দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করা। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ফলাফলটা সেটা পেয়ে যাব। এইখানে ও বিবি ত্রিভুজে ওবি বাহুটা এবং ও সিপি ত্রিভুজে ওসি বাহুটা একটু যদি ভালো করে দেখা হয়, এই দুইটা বাহুই কিন্তু আমাদের কেন্দ্র থেকে পরিধির যে দূরত্ব সেটাকে নির্দেশ করতেছে। অর্থাৎ এ বি সি বৃত্তে ওবি একটা ব্যাসার্ধ, আবার হচ্ছে ওসি একটা ব্যাসার্ধ। তাহলে একটা বৃত্তের দুইটা ব্যাসার্ধ কখনো ভিন্ন হতে পারে। তাহলে আমরা বলতে পারি কি ওবি ত্রিভুজে ওবি রেখাটা এবং হচ্ছে ওবিসি ত্রিভুজে ওসি রেখাটা সমান। অর্থাৎ ওবি ইজ ইকুয়াল টু ওসি। এটার কাছে আমি লিখে দেব যে একই বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, তারপরে আরেকটা জিনিস যদি আমরা দেখি, সেটা হচ্ছে আমরা শুরুতেই বলেছি ই হচ্ছে বিসি যে মধ্যবিন্দু, অর্থাৎ ইটা বিসি যে সমান দুইটা ভাগে ভাগ করেছি। অর্থাৎ আমরা যদি সম্পূর্ণ বিসি ইজ ইকুয়াল টু পি ধরি, ঠিক আছে, তাহলে সরি পি না, ধরে যে এক্স ধরা হয়, তাহলে বিপি সমান সমান আমরা বলতে পারবো কি হাফ অফ এক্স, কারণ এইটুকু তো অর্ধেক করেছে, এইটুকু তো সম্পূর্ণটা হাফ করবে। একইভাবে সিপি ওইটা সমান সমান কি হবে হাফ অফ এক্স, যেহেতু একটা বাহুর সমান দুইটা অংশ, তাহলে দুইটাই যেহেতু হাফ অফ এক্স, তাহলে আমরা এই দুইটা বাহুকেও সমান বলতে পারি, যেহেতু পি হচ্ছে সম্পূর্ণটা মধ্যবিন্দু। তাহলে আমরা সেটাই লিখবো এখন, বিপি ইজ ইকুয়াল টু সি। কারণ কি ছিল? কারণ ছিল হচ্ছে পি বিসি এর মধ্যবিন্দু। আবার আমরা তো বীজগণিতে বা অন্যান্য অঙ্কগুলোতে সবসময় কমন নিয়ে এসেছি। কমন শব্দের বাংলা শব্দ, কমন শব্দের বাংলা হচ্ছে সাধারণ। আমরা কমন নেই কোনগুলো? ধরো এরকম একটা জিনিস আছে যে 2 sin থিটা, 2 sin স্কয়ার থিটা প্লাস হচ্ছে যে 2 sin অথবা sin থিটা। এই দুটো জিনিসকে আমি কি কমন নিতে পারবো? অবশ্যই কমন নিতে পারবো শুধুমাত্র sin থিটা, কারণ দুইটাতেই sin থিটা আছে। এখন কমন আমরা কিভাবে নিচ্ছি? কমন নিচ্ছি হচ্ছে যে জিনিসটা আমাদের দুইটাতেই আছে ওইটাই তো কমন নেওয়া যায়। কমনের বাংলাতে আমরা একটু আগে বললাম কি সাধারণ। এখন আমরা যদি এই দুইটা ত্রিভুজের মধ্যে তাকাই, একটা বাহু আছে যেটা আমার ওবিপি এবং ওসিপি উভয় ত্রিভুজেই কাজ করতেছে, সেই বাহুটা হচ্ছে ওপি, অর্থাৎ বৃত্তের কেন্দ্র এবং যে মধ্যবিন্দু সংযোগ সরলরেখা সেটি। তাহলে আমরা এটা দুইটা ত্রিভুজের জন্যই কাজ করছে, তাহলে আমরা এটা এটার জন্য এবং এটার জন্য একই তো পাবো। একটা বাহু দুইবার হতে পারে, তার মানে ওপি এই ত্রিভুজের জন্য এবং ওপি এই ত্রিভুজের জন্য এটাকে আমরা সমান বলতে পারি। অর্থাৎ ওপি ইজ ইকুয়াল টু ওপি, এটা হচ্ছে সাধারণ। এখন আমরা উপপাদ্যের শুরুতেই বলেছিলাম যে দুইটা ত্রিভুজের যখন তিনটা জিনিস সমান হবে তখন ওই দুইটা ত্রিভুজকে আমরা বলতে পারবো সর্বসম। তাহলে এই দুইটা ত্রিভুজের জন্য আমরা তিনটা জিনিস সমান পেয়েছি, তার মানে এই দুইটা ত্রিভুজ আমাদের সর্বসম হবে। অর্থাৎ ত্রিভুজ ও বিপি
ত্রিভুজ OC। তাহলে এই দুইটি ত্রিভুজ হচ্ছে সর্বসম, অর্থাৎ সব দিক থেকে সম। একটা জিনিস সেটা হচ্ছে আমরা প্রমাণ করতে চাচ্ছিলাম OP BC এর উপর লম্ব। লম্ব মানে কি? আমরা তো সবসময় জানি যে লম্ব মানে হচ্ছে 90 ডিগ্রি, এটা আমরা সবাই জানি। আর আমরা এটাও জানি যে যখন আমরা একটা সরলরেখা অঙ্কন করি, সরলরেখার যে কোনো বিন্দুতে যে সম্পূর্ণ কোণটা একটা উৎপন্ন হয় সেটা হয় হচ্ছে 180। এই দুটো জিনিস আমরা খুব ভালো করে দেখি। আচ্ছা, এখন আমরা যদি ওপিটা ডিসির উপর লম্ব প্রমাণ করতে চাই তাহলে আমাকে বলতে হবে বা প্রমাণ করতে হবে যে এই কোণটা 90 ডিগ্রি অথবা এই কোণটা 90 ডিগ্রি। আলটিমেট দুইটা কোণই 90 ডিগ্রি হতে হবে, কারণ যেহেতু লম্ব হবে একটা রেখায় যেহেতু 180 হবে, একটা 90 হবে, অপর পাশটা অটোমেটিক 90 হবে। তাহলে আমাকে এই দুটো কি করতে হবে? 90 ডিগ্রি প্রমাণ করতে হবে। এখন এই দুইটা ত্রিভুজ যেহেতু সর্বসম, তাহলে সব দিক থেকেই সমান। এই পাশে যে কোণটা এটা হচ্ছে OPB ত্রিভুজের, অর্থাৎ এই পাশের ত্রিভুজের, এবং OPC কোণ যেটা সেটা হচ্ছে আমার এই পাশের ত্রিভুজের হয়ে কাজ করতেছে। এবং আমরা একটু আগে দেখলাম যে সর্বসম, অর্থাৎ এই কোণটা এবং এই কোণটা সমান হবে। তাহলে আমরা এখন সেটাই লিখবো যে কোণ OPB is equal to কোণ OBC। আবার এই দুইটা কোণকে যদি আমরা ভালোভাবে দেখি, দুইটা কোণই হচ্ছে কি রৈখিক যুগল। সেই জিনিসটাই লিখব যে এরা রৈখিক যুগল। এবং পরস্পর সমান। এখন নরমালি চিন্তা করা যাক যে একটা সরলরেখাতে 180 ডিগ্রি, আবার আমরা লিখি একটা সরলরেখা যেখানে 180 হচ্ছে, আবার আমরা বলতেছি এটাও সমান এটা, এই পাশের কোণটা এই পাশের কোণটা, এই কোণটা হচ্ছে কোণটা এইটুকু কোণটা, এই পাশেরটা হচ্ছে এইটুকু। এখন আমরা বলছি দুইটা কোণে সমান। এখন আমি বললাম যে এই কোণটাও x, তাহলে এই কোণটাও অটোমেটিক কত হবে? x হবে। তাহলে x প্লাস x, দুইটা x, দুইটা যদি আমি যোগ করি আলটিমেট পুরো একটা সরল কোণ পাচ্ছি, অর্থাৎ 2x। এই দুইটা যোগ করি, আর একটা সরল কোণ মানে আমরা তো জানি কত ডিগ্রি? 180। তাহলে x এর ভ্যালু আমি কত পাচ্ছি? 180 ডিগ্রি দিয়ে ভাগ করলে 90 ডিগ্রি। তার মানে সিম্পল বলতে পারতেছি কি এই কোণটাও 90, এই কোণটাও 90, দুইটাই 90। তাহলে আমরা এই কি করে লিখব যে কোণ হবে কোণ OPB is equal to কোণ OPC is equal to। এখন আমরা যখন 90 ডিগ্রি পেয়ে গেছি তখন তো আমরা সিম্পলি বলতে পারি 90 ডিগ্রি বলে সেটাই তো লম্ব। তাহলে আমরা সরাসরি করে দিব যে অর্থাৎ ওপি লম্ব BC। আমরা চাইলে এখানে বাংলা কথাটুকু আগে লিখে দিতে পারি, বাংলা কথাটুকু লিখে দিতে পারি, তারপর আমরা এইটুকু লিখতে পারি একটু সুন্দর হবে জিনিসটা। তো এই ছিল আমাদের উপপাদ্য 17। আমরা তো জানি যে আমাদের জীবনে প্রতিটা কাজে ব্যবহার হয়। কথা হচ্ছে আমরা যে উপপাদ্য 17 পড়লাম এটাই কি কোনো ব্যবহার আছে কিনা? অবশ্যই আছে। আমরা একটা সিম্পল জিনিস দেখি, তারপর সেটা আমরা খাতা কলমে দেখবো, না কোনো একটা উদাহরণের সাহায্যে দেখি। দেখো কোন একটা বৃত্ত যদি বৃত্তটা ডি হয়েছে, এখন আমাদের 17 নম্বর যে উপপাদ্য ছিল
সেটা থেকে আমরা দেখলাম যে জ্যা থেকে যে মধ্যবিন্দু যখন আমরা একটা লম্বটা, হ্যাঁ, সেটা হচ্ছে কি দিয়ে যাবে আমাদের বৃত্তে কেন্দ্র দিয়ে যাবে। ঠিক আছে, এখন বাস্তবিক এমন অনেক উদাহরণ, যেমন আমাদের মাথার উপরে কিন্তু ফ্যান ঘুরছে, এখন ফ্যানের মাঝে একটা গোল অংশ থাকে, ওই গোল অংশের মাঝ বরাবরই কিন্তু আমাদের লাইনটা থাকে। এখন ওইটা যদি একটু এদিক থেকে এদিক হয়, আমাদের ফ্যানটা কি ঠিকঠাক ঘুরবে? অবশ্যই না। আমাদের কেন্দ্র অর্থাৎ ওই যে গোল অংশটুকু, ওইটা কেন্দ্রতে আবার ইয়েটা লাগানো থাকতে হবে, তাছাড়া কোনোভাবেই হবে না। এখন চিন্তা হতেই পারে যে আমরা এটা কিভাবে খুব সহজে নির্ণয় করতে পারি কেন্দ্রটা। এখন দেখো, আমরা একটা যে এর মধ্যবিন্দু থেকে যখন লম্ব আঁকতেছি, তখন সেটা কিন্তু কেন্দ্র দিয়ে যাচ্ছে, কিন্তু আমি বলতে পারি এটা কোথায় কেন্দ্র আছে? এখানেও হইতে পারে, এখানেও হইতে পারে, তাই না? আমরা যদি আরেকটু বুদ্ধি খাটাই বা হচ্ছে মানে একটু ইজিতে করার চেষ্টা করি, কি করতে পারি? আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা আরো একটা জ্যা অঙ্কন করতে পারি। ঠিক আছে, এখন এই জ্যায়ের মধ্যবিন্দু থেকে আরেকটা লম্ব অঙ্কন করতে পারি। আমি এটা কেন করলাম? দেখো, একটু আগে যখন আমার একটা রেখা ছিল, তখন কি আমরা কেন্দ্র ডিফাইন করতে পারতেছিলাম না? কিন্তু এখন এই যে এইটার মধ্যবিন্দুর উপর কিন্তু লম্ব কেন্দ্র দিয়ে যাচ্ছে, এটা আমরা জানি। আবার সেম আরেকটা যে এর মধ্যবিন্দু থেকে যে লম্বটা যাচ্ছে সেটাও তো কেন্দ্র দিয়ে যাবে, তাই না? তাহলে আমরা সিম্পলি বলতে পারতেছি কি দুইটাই কেন্দ্র দিয়ে যাচ্ছে। এখন দুইটাই কেন্দ্র দিয়ে যাচ্ছে, এই দুইটা রেখা তাহলে একটা বিন্দুতেই তো মিলিত হয়েছে, সেটা হচ্ছে এই বিন্দুটা, তাই তো? তাহলে আমরা বলতে পারি না যে এটাই কেন্দ্র। কারণ কি? কারণ হচ্ছে দুটোটা যে উপরে যে লম্ব অঙ্কন করা হয়েছে সেটা হচ্ছে কি কেন্দ্র দিয়ে যাচ্ছে, এবং দুইটা এখানে মিলিত হয়েছে, এটাই কেন্দ্র। তাহলে উপাত্ত শব্দটা ব্যবহার করে আমরা এভাবে যে কোনো গোলাকৃতি জিনিসের কেন্দ্র নির্ণয় করতে পারি, এবং সেটা আমাদের দৈনন্দিন কাজে নানাভাবে হেল্প করে থাকে। আমরা এবার আমরা যত কিছুই দেখবো, যতগুলো জ্যামিতি দেখবো, আস্তে আস্তে সবগুলো আমরা বাস্তব কিছু উদাহরণ খাতা কলমে হতে পারে, অথবা আমরা কোনো উদাহরণ দিয়ে সেটা দেখবো, এবং প্রত্যেকটা জ্যামিতি কোথায় কোথায় ব্যবহার হতে পারে সেটাও আমরা দেখবো, যেন আমরা জানতে পারি আমাদের জ্যামিতি।